জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে রয়েছে শারমিন পুতুল। আগামী অর্থবছরের জন্য রেকর্ড ৩ লাখ কোটি টাকার এডিপি চূড়ান্ত করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রাষ্ট্র সংস্কার ও অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতেই নেওয়া হয়েছে এই পরিকল্পনা। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, এডিপিতে সরকারি নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে 1,90,000 কোটি টাকা, আর বিদেশি ঋণ ও সহায়তা থেকে আসবে 1,10,000 কোটি টাকা। মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেবে সরকার। এত বড় আকারে এডিপি বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে মজবুত ভিত্তির উপর দাঁড় করানোই সরকারের প্রধান লক্ষ্য। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। এর মধ্যে জিওবি বাংলাদেশের অর্থায়নে, সরকারের অর্থায়নে 1,99,000 কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান 1,10,000 কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। আগামী অর্থবছর রাজস্ব আহরণের পদ্ধতিগত পরিবর্তন না হলে 1,30,000 কোটি টাকার মতো ঘাটতি থাকবে বলে মন্তব্য করেছেন সিপিডির সিনিয়র গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। তবে বৈশ্বিক বিবেচনায় খাদ্যে সরকারকে ভর্তুকি দেওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া কর দেয়া নেয়ার পার্থক্য কমিয়ে আনতে পরামর্শ দেন সিপিডি সিনিয়র ফেলো মুস্তাফিজ। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে আগামী বাজেট কেমন হতে পারে, রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা বিষয়ক এক প্রাক বাজেট আলোচনা সভায় এসব বিষয় তুলে ধরেন বক্তারা। যেখানে কর আহরণ বাড়ানোর তাগিদ দেওয়া সহ বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্পে ব্যয় না করলে রাজস্ব আদায় কমবে বলেও মন্তব্য করেন তারা। এ সময় অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনৈতিক সংকট উত্তরণে সরকারের স্পষ্ট কোনো বার্তা নেই। একই আলোচনা সভায় অংশ নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, আগামী বাজেটে দরিদ্র ও নিম্নবিত্তদের কিভাবে ভালো রাখা যায় এই বিষয়ে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। পারফরম্যান্স এবং অ্যালটমেন্টের ভিতরে একটা বিশাল ফারাক আছে। যেই টাকাটা আমরা বরাদ্দ করছি, এই টাকার যদি আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারতাম, তাইলে হয়তো আমাদের জনগণ দিচ্ছেন এবং সরকার পাচ্ছেন, এইটাকেই বলা হলো দুর্নীতি, তাই না? সো আমার মনে হয় যে প্রথম যে জায়গাটা হিট করা উচিত সেটা হলো এই পার্থক্যটাকে কতটুকু আমরা কমাতে পারি। এটাকে যদি জিরো করতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের আরো অন্যান্য অনেক কাজ আমাদের অনেক সহজ হয়ে যায়। 3 থেকে 4 মাসের সময়কালের অর্থনৈতিক কৌশলপত্র একটা দিতে পারতেন। স্বল্প মেয়াদে অর্থনৈতিক কৌশলপত্র যদি একটা থাকতো, তাহলে একদিকে যেমন থাকতো যে আমাদের নীতির ধারাবাহিকতা কিভাবে থাকবে, এটাকে উত্তরণ করার জন্য যে কি ধরনের সংস্কার কর্মসূচিকে আমরা অব্যাহত রাখবো সেটার বিষয় ছিল। যে বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের, বিশেষ করে রুরাল এবং আরবান পপুলেশনের মধ্যে যে স্লাম এরিয়াতে যারা থাকে, যাদেরকে আমরা বলি বস্তিবাসী বাংলায়। বাংলাদেশে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ একটি বড় সমস্যা, কিন্তু সেই সঙ্গে আরেকটি অন্যতম সমস্যা মূলধনের হার। আন্তর্জাতিকভাবে ব্যাংকগুলোতে 10% মূলধন থাকলেও দেশে তা মাত্র 3 থেকে 4%। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের গবেষণায়। সোমবার দুপুরে বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে এই তথ্য উঠে আসে। এ সময় গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কোভিডের কারণে বিশ্ব অর্থনীতির সাথে ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি, যার ফলে বাংলাদেশ সহ অনেক দেশ এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। তিনি আরও বলেন, দীর্ঘদিনের এই ক্ষত কাটিয়ে উঠতে সবার আগে প্রয়োজন ব্যক্তি খাতে বিনিয়োগ, যার ফলে সৃষ্টি হবে কর্মসংস্থান, যা গতি বাড়াবে অর্থনীতিতে। এছাড়া অন্যান্য বিশেষজ্ঞরা পরামর্শ দেন সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সংস্কারে মনোযোগ বাড়ানোর। ব্যাংকিং খাত অর্থনীতিতে সম্পদ যোগায়, অর্থ যোগায়, যাতে কিনা ব্যক্তি খাত, ছোট বড় সবাই তারা দাঁড়াতে পারে। এবং বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের স্বাধীনতার পরেও থেকে আমরা দেখেছি যে আমাদের যে একটা পুঁজিপতি শ্রেণী কিংবা ব্যক্তি খাত গড়ে উঠেছে, সেটার পিছনে তো ব্যাংকিং খাতের অবদান ছিল। তাদের ওখান থেকে সম্পদ গেছে, কিন্তু তারপরে আস্তে আস্তে আমরা দেখলাম যে সেখানে যে দুর্বলতাগুলি এসেছে, যার ফলে ব্যাংকিং খাত একটা ভাইব্রেন্ট
ব্যক্তি খাতের জন্য যা প্রয়োজন সেটা কিন্তু তারা সরবরাহ করতে পারছে না। দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 28 মে বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আজহা উদযাপন করা হবে। সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এর আগে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় 27 মে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের ঘোষণা দেয় সৌদি আরব। আর 26 মে শুরু হবে পবিত্র হজ। সৌদির পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তানেও 27 মে উদযাপন হবে ঈদ উল আজহা। সাধারণত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশ থেকে ঈদ শুরু হয়। আইন করার প্রস্তুতি চলছে। একটি পূর্ণাঙ্গ এলিট ফোর্স হিসেবে গঠিত হবে র্যাব। এছাড়া এই বাহিনীর নামও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না। র্যাবের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যাব হেডকোয়ার্টার পরিদর্শন শেষে মন্ত্রী জানান, বর্তমানে র্যাব 44% পুলিশ, 44% আর্মি ও অন্যান্য বাহিনীর 12% সদস্যরা কাজ করে। আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবকে ক্ষমতায় টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ সরকার দলীয় এই মন্ত্রীর। আমরা এখন যার যার নিজস্ব আইনে, সেই প্রতিষ্ঠানের আইনে সেই সমস্ত অফিসারদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য এবং বিচার আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অলরেডি অনুশাসন দিয়েছি। কারণ প্রতিষ্ঠান দায়ী না, আইন আছে, প্রতিষ্ঠান কিভাবে চলবে, কর্মকর্তারা কিভাবে সেই আইন মাফিক পরিচালিত হবে, এটা অ্যাডক ভিত্তিতে চলেছে। একটা প্রতিষ্ঠান এইভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য, সেখানে অথরিটি দেওয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। সংসদ নির্বাচন নিয়ে ইসির লুকানোর মতো কিছুই ছিল না, এমনটাই জানিয়েছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। দুপুরে ইটিআই ভবনে আরএফডিআই আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সংসদ নির্বাচনের মূল্যায়ন নিয়ে সিইসি জানান, ভালো নির্বাচনের সংস্কৃতির উন্নয়নে ইসি কাজ করে যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে দলগুলোর সহযোগিতা প্রয়োজন। স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনও ঠিক হয়নি। সরকার সাথে আলোচনা ও বিধিমালা সংশোধন শেষে সিদ্ধান্ত নেবে কমিশন। অনুষ্ঠানে সরকার দলীয় হুইপ বলেন, বিগত সময়ে দেশের নির্বাচন ব্যবস্থা হোঁচট খেলেও এবারে নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম। এ সময় জামায়াতের হামিদুর রহমান আজাদ সংসদ নির্বাচনের অব্যবস্থাপনা থেকে শিক্ষা নিয়ে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার ও ইসির প্রতি আহ্বান জানান। আরেকটা গণ অভ্যুত্থান হলে নির্বাচন কমিশন, প্রথমে আমি এটাতে হাত দিব যাতে নির্বাচন কমিশনটা আপাদ মস্তক এটার হলো গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করবে এবং আমার ফার্স্ট টার্গেট হবে এটা। গণমাধ্যম এবং ইলেকশন কমিশন গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার মধ্যে একটি পরিপূরক বিষয় বলতে হবে। দুটার মধ্যে কম্বিনেশন যত সুন্দর হবে দেশ এবং জনগণের স্বার্থে, তখনই একটি সুষ্ঠু নির্বাচন হবে। একটি গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন ব্যবস্থা হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। মানুষ যখন গত 3টি নির্বাচনী ব্যবস্থাপনায় জনগণ যখন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল, তারপর সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন ব্যবস্থা আমাদের দিয়েছিল বর্তমান নির্বাচন কমিশন। ইভ্যালুয়েশনের দুটো পার্ট, শুধু এক পক্ষে বলতে গেলে এটা একটা অতীতে এক পক্ষে বলতে বলতে এইসব কিন্তু বরবাদ করে দিয়েছে। এখানে যত দল আছে ছোট বড় সবার জন্য কিন্তু আপনারা কাজ করেছেন। এই পুরা আমরা যাই করি না কেন, আমরা যেই পলিসি অ্যাডপ্ট করি না কেন, সাথে সাথে আরএফইডির মাধ্যমে এটা সারা দেশের কাছে ছড়িয়ে যায়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 25 মে থেকে 7 দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এই তথ্য জানান। আমরা 25শে মে থেকে 1 জুন পর্যন্ত 7 দিন ব্যাপী কর্মসূচি, এই 7 দিন ব্যাপী কর্মসূচি আমরা গ্রহণ করেছি। 31শে মে রবিবার বেলা 2টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে
যে দলের পক্ষ থেকে যে আলোচনা সভাটা হয় সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সরকার দলীয় সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যদের বৈঠক করেছেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন তারা। বৈঠক শেষে তিনি সেলিমা রহমান বলেন কিভাবে কোন কাজ কোন এলাকায় করতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতি দল ঐক্যবদ্ধ থাকে সেভাবে কাজ করতে বলেছেন। এ সময় তিনি আরো বলেন নারীর ক্ষমতায়নে কাজ করেছে সরকার। প্রধানমন্ত্রী যেসব অঙ্গীকার করেছেন সেসব পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করা হবে বলেও জানান সেলিমা রহমান। নবনিযুক্ত ভিসির নিয়োগ বাতিল সহ 3 দফা দাবিতে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডুয়েট ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে অবস্থান নেন তারা। এ সময় ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকে গ্রহণযোগ্য ভিসি নিয়োগ এবং সংঘর্ষে জড়িতদের স্থায়ী বহিষ্কারের দাবি জানান শিক্ষার্থীরা। দুপুরে সংবাদ সম্মেলনে 3 দফা দাবি তুলে ধরেন তারা। সংঘর্ষে আহতদের ক্ষতিপূরণ এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের অভিযোগ যে ভিসি যোগদানকে কেন্দ্র করে ক্যাম্পাসে সংঘর্ষ ও রক্তপাত হয় তাকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কর্মরত যে শিক্ষকবৃন্দ আছে তাদের ভিতর থেকে প্রশাসন গঠন করতে হবে, তবেই আমরা আমাদের আন্দোলন শেষ করব। এই ক্যাম্পাস 5ই আগস্টের পর যে ক্যাম্পাস আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছি, আজীবনের জন্য এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া। বর্তমান পরিস্থিতিতে আমরা সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ ধৈর্য, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার আন্দোলনের মাঝেই এক নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে অভিযুক্তদের থানায় হস্তান্তর করা হয়েছে। তবে নিরাপদ ক্যাম্পাস ও প্রক্টরের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। রোববার রাত থেকে ইতিহাস বিভাগের 53তম ব্যাচের লামিসা প্রক্টর অফিসের সামনে অবস্থান নেন। তার অভিযোগ, রোববার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে তাকে শারীরিকভাবে হেনস্থা করে এক দোকান কর্মচারী। পরে তাকে সহ 3 জনকে আশুলিয়া থানায় হস্তান্তর করলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই ঘটনার পর নিরাপত্তা জোরদার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন লামিসা। পুরো বিশ্ববিদ্যালয়ের সবাই সেই জন্য অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলন করছে এই বিষয়ে এবং আমরা চেষ্টা করছি দুষ্কৃতিকারীকে অতি দ্রুত গ্রেপ্তারের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যতটা সহায়তা করা দরকার করছে। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। চট্টগ্রামের টাইগার পাস এলাকায় জুলাই গ্রাফিতি মুছে ফেলা ও পুনরায় আঁকাকে ঘিরে দিনভর উত্তেজনার পর শেষ পর্যন্ত অঙ্কন কর্মসূচি উদ্বোধন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জাতীয় নাগরিক কমিটি। সোমবার সন্ধ্যায় সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে নতুন করে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি উদ্বোধন করেন মেয়র ডক্টর শাহাদাত হোসেন। তিনি দাবি করেন গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশ তিনি দেননি এবং নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ বিভ্রান্তি ছড়িয়েছে। একই এলাকায় আলাদাভাবে গ্রাফিতি আঁকেন এনসিপি ও যুব শক্তির কর্মীরা। তারা অভিযোগ করেন বিজ্ঞাপনী সংস্থার কাছে পিলার ভাড়া দেওয়ার কারণে গ্রাফিতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গ্রাফিতি মুছে ফেলা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান ও উত্তেজনা সৃষ্টি হয়। এমনকি 144 ধারা অমান্য করে কর্মসূচিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও ঘটনা ঘটে। এরপর রাতের কর্মসূচিতে নতুন করে আবারও ফুটে ওঠে জুলাই গ্রাফিতি, যার মধ্য দিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এই পিলারগুলো যে কালার করা হচ্ছে এগুলো আমি নিজেও জানি না। এটা আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ থেকে আমাদের যে রুটিন একটা ওয়ার্ক হয় 6 মাস পর 1 বছর পর যখন এটা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সেখানে আপনার ব্যানার খোলা হয়, পোস্টার খোলা হয়, পোস্টার মুছে ফেলা হয়। ইভেন আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগারগুলো টাইগার পাসে আছে 3টা বাঘ, দেখবেন এগুলো কালার করা হয়েছে। আমি কোনো এই ধরনের ইনস্ট্রাকশন কখনো কোনো সময় যে এই গ্রাফিতিগুলো উঠানোর জন্য কিংবা মুছে ফেলার জন্য এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আমি এখনো পর্যন্ত কখনো আমি দিই নাই এবং দিব না, কারণ জুলাই আগস্টের চেতনা আমি ধারণ করি। বিএনপি সরকার দ্রুত দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মন্ত্রী জানান 2024-25 অর্থ বছরে 38 কোটি
লাখ টাকা মুনাফা আয় করেছে স্যাটেলাইট। সোমবার আইইবি সদর দফতরে কম্পিউটার কৌশল বিভাগের উদ্যোগে বাংলাদেশের স্যাটেলাইট, ড্রোন ও মহাকাশ প্রযুক্তির ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, স্যাটেলাইটকে বিলাসিতা হিসেবে নয় বরং জাতীয় উন্নয়নের স্বার্থে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সময় তিনি প্রকৌশলীদের রূপান্তর উন্নয়নের মেরুদণ্ড উল্লেখ করে এআই প্রযুক্তি নির্ভর ও দুর্যোগ মোকাবেলায় ড্রোন নির্মাণের আহ্বান জানান। দুর্যোগের বেলা তাই হচ্ছে রোল মডেল আমরা আরো ভালো করে বলতে পারবো, আপনার স্যাটেলাইটের মাধ্যমে জনগণকে জানাতে পারবো। উচ্চ রেজলিউশনের অপটিক্যাল আপনারা ইয়ে করছেন আজকাল এসআর স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আমরা আকস্মিক বন্যা পূর্বাভাস দিতে পারবো ইনশাল্লাহ। নদী ভাঙ্গন মনিটর করতে পারবে, ঘূর্ণিঝড়ে দুধ ছড়াই দিতে পারবে একটু আগে। বাংলাদেশের 5টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে 4টি সেক্টরে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। বাংলাদেশ ও কাতারের যৌথ কমিটির বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন দেশটির শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন শামিখ আল মারুরি। সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে বাংলাদেশ কাতার 7ম যৌথ কমিটির বৈঠক করেন। বৈঠকে 5টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করে কাতার। 2023 সালে 1 লাখের বেশি কর্মী কাতারে গেছে। এবছর কাতার কর্তৃপক্ষ এই সংখ্যার দ্বিগুণ কর্মী নেবে বলে আশা প্রকাশ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। কাতারগামী কর্মীদের জন্য ঢাকায় মাত্র একটি ভিসা ও মেডিকেল সেন্টার রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্বল্প সময়ে ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে দেশের 8টি বিভাগীয় শহরে কাতারের ভিসা সেন্টার ও মেডিকেল সেন্টার স্থাপনের জন্য কাতারের শ্রমমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানান মন্ত্রী। সমালোচনার মুখে অনাপত্তি বা এনওসি বাধ্যতামূলক সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো। সোমবার সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, অ্যাটকোর সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত রোববার সংগঠনের পক্ষ থেকে ভুলবশত অনাপত্তিপত্র সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হলো। এতে আরও বলা হয়, এ বিষয়ে আর কোনো জটিলতা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে। শেয়ার বাজারে 256 কোটি টাকা আত্মসাতের মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ 15 জনের নথি জব্দ করেছে দুদক। সাম্প্রতিক সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে এসব নথিপত্র জব্দ করে তদন্ত কর্মকর্তারা। এছাড়াও সাকিবের অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের নথিপত্র পেতে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। তিনি জানান, ঘটনার তদন্তে দুদকের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযুক্ত 15 জনের তথ্য চেয়ে চিঠি পাঠানোর কথাও জানান তিনি। সাকিব আল হাসানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, দুবাই, বিভিন্ন দেশে অর্থ পাচার সহ অবৈধ সম্পদের অনুসন্ধানও করছে দুর্নীতি দমন কমিশন। গত বছর দুর্নীতি দমন কমিশনে আবুল খায়ের হিরু এবং তার সহযোগী হিসেবে সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। তদন্ত চলমান যেহেতু তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট সকল জায়গায় পত্র প্রেরণ করেছেন। তদন্ত প্রতিবেদন হয়তো পরবর্তীতে উনি তথ্যপ্রাপ্তি সাপেক্ষে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 1405 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গেল 15 মার্চ থেকে 18 মে পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে 389 জনের। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 75 জনের। 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 89 জন। এতে করে গেল 15 মার্চ থেকে 18 মে পর্যন্ত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7856 জনে। একই সময় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন 54901 জন, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 42868 জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 38980 জন।
মৌলভীবাজার ও বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন নতুন হাম রোগী। সিলেটে আজ 2 শিশুসহ বিভাগে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মারা গেছে 37 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মৃত 37 জনের মধ্যে ল্যাব পরীক্ষায় 5 শিশুর শরীরে হাম শনাক্ত হয়। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের বেশিরভাগই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল। কুমিল্লায় 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলার মৃত সংখ্যা ছাড়িয়েছে 9। বরিশাল বিভাগে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5000। একইভাবে মৌলভীবাজারেও হামের সংক্রমণের সংখ্যা বাড়ছে। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও। এছাড়া কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলায় হাসপাতালে বাড়ছে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা। সিলেটে আসলে হামের উপসর্গ বা হামের রোগীদের প্রকোপ কিছুটা এখনো আসলে ঊর্ধ্বমুখী। আসলে আমাদের হাসপাতালে আগে 7 শয্যা বিশিষ্ট পিআইসিইউ চালু ছিল, এখন আমরা চেষ্টা করছি সেটিকে দ্বিগুণ করার। আজকের ভিতরেই সেটি সম্ভব হবে ইনশাল্লাহ। আমরা বর্তমানে 14 সংখ্যার একটি পিআইসিইউ চালু করব। রাজধানীর মুগদায় প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধারের পেছনেও রয়েছে পরক্রিয়া প্রেম। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র্যাব। রাতে মানিকনগরে অভিযান চালিয়ে খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজ ও আলামত বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রাথমিক তদন্তে ধারণা করা হয় আনুমানিক 6 দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর টুকরো টুকরো করে পলিথিনে ভরে বাড়িটির বেজমেন্ট ও আশেপাশের ময়লার স্তূপে ফেলে রেখে গেছে খুনিরা। রোববার বিকেলে মান্ডা আব্দুল গনি রোডের এক বাসার বেজমেন্ট থেকে মরদেহের 8 টুকরা অংশ পাওয়া যায়। হত্যাকাণ্ডের মূল আসামি হেলেনা বেগম ও তার মেয়ে হালিমাকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন করে র্যাব 3। পরক্রিয়া প্রেমের বলি ব্রাহ্মণবাড়িয়া জেলার সৌদি প্রবাসী মোকাররমকে হত্যা এবং তার পরবর্তীতে লাশকে 8 টুকরা করে খণ্ড বিখণ্ড করে পলিথিনে মান্ডা এলাকার একাধিক এলাকায় ফেলে রাখার চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি হেলেনা বেগম ও তার মেয়ে হালিমাকে আলামত সহ গ্রেপ্তার করেছে র্যাব 3। উক্ত আসামিদ্বয় গত 17 মে আনুমানিক মধ্যরাত প্রায় 11:45 ঘটিকার দিকে র্যাব 3-এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বগুড়ায় চাচাতো ভাইয়ের ছুরির আঘাতে অপর 2 চাচাতো ভাই নিহত হয়েছে। সকালে শিবগঞ্জ উপজেলার মোকামতলায় লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় মাত্র 3 শতক বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে ইয়াসিন আলীর সঙ্গে তার চাচা রেজাউলের বিরোধ ছিল। এই নিয়ে রেজাউল ও তার ছেলে রাহাতের চাকুর আঘাতে ঘটনাস্থলে নিহত হয় ইয়াসিন আলী। একই ঘটনায় আহত সুমন মিয়া নামের আরও একজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত হয় নিহতের ছোট ভাই হৃদয় সহ আরও কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এরা চাচাতো ভাই এরা ক্যাসাল করে তাদেরকে আহত করে, তারা একবার মারাই গেছে। পরিবারে 2টা মানুষ মেরে ফেলে দিল, তার ফাঁদ ছাড়া আর কি চাবি? জনগণ কি চাইতে পারে? তার তো কেউ নাই, তো 2টা চলি মারা গেছে। একবার দুনিয়ার থেকে মনে করেন বিদেয়, তাহলে আমরা বিচার চাই, আমাদের বিচারে ফাঁসি চাই। সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের গুলিতে জেলে নিহতের ঘটনায় বুড়ি গোয়ালিনী ফরেস্ট অফিসে হামলা ও ভাঙচুর করেছে স্থানীয়রা। এ সময় বন বিভাগের অন্তত 5 কর্মী আহত হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার সকালে সুন্দরবনের ভেতরে বন বিভাগের গুলিতে এক জেলে নিহতের খবরে বনজীবী জেলেদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিকেলে বিক্ষুব্ধরা বুড়ি গোয়ালিনী ফরেস্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় আগে বন বিভাগের শীর্ষ কর্মকর্তারা অফিসে বনকর্মীদের ফেলে রেখে বনের অভ্যন্তরে চলে যান বলে অভিযোগ আহতদের। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে উপড়ে গেছে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি। এ সময় বজ্রপাতে নিহত হয়েছে একজন। এদিকে ঝড়ে গ্রিডের 2টি কয়েল পুড়ে যাওয়ায় টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় 14 ঘন্টায়ও
স্বাভাবিক হয়নি বিদ্যুৎ। নারায়ণগঞ্জে সকাল 6টার দিকে শুরু হয় ঝড়ের তাণ্ডব। স্থানীয়রা জানান, সকালে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় 3 থেকে 5 কিলোমিটার ঝড়ে ভেঙে পড়ে শত শত বাড়িঘর ও বহু গাছপালা। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটিও। ঝড়ের সময় লালুরকান্দি এলাকায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়। 2500-এর ঘর ভেঙে আহত হয় 4 জন। এদিকে সোমবার মধ্যরাতে টাঙ্গাইলে প্রবল বেগে ঝড় বজ্রপাত সহ শিলাবৃষ্টি হয়। এতে শহরের গ্রিডের 2টি কয়েল পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় সঞ্চালন লাইন। এতে চিকিৎসা সেবা ব্যাহত সহ চরম ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী ও গ্রাহকরা। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটি স্থগিতের ঘোষণার পর অবশেষে স্বাভাবিক হয়েছে রাজশাহীর বাস চলাচল। প্রায় 12 ঘন্টা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে সকল রুটে বাস চলাচল। এর আগে নবগঠিত কমিটির ওপর অনাস্থা জানিয়ে দিনভর বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার দুপুরে শ্রমিক ও বাস মালিকদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। পরে রাতে জেলা প্রশাসনের মধ্যস্থতায় ফেডারেশনের নবগঠিত 21 সদস্যের কমিটি স্থগিতের ঘোষণা দেয় এবং ঈদের পর পূর্ণাঙ্গ নির্বাচনের সিদ্ধান্ত নেয়। এরপরই ধর্মঘট প্রত্যাহার করেন শ্রমিকরা। ফলে রাতেই রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক হয়ে আসে। টিকিট কাউন্টারগুলোতে ও পুনরায় বিক্রি শুরু হয়। সংশ্লিষ্টরা জানিয়েছে, রাতের বাকি সময়ে কিছু রুটে বাস না থাকলেও সকাল থেকে সব রুটে পূর্ণ স্বাভাবিকভাবে বাস চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিটি স্থগিত। সুতরাং আপনারা গাড়ি চালু করে দেন। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। সামনে ঈদের পরবর্তীতে বসে এটা সেটেল করা যাবে। আপনারা এখন মনে করেন কোনো কমিটি নেই, কমিটির কার্যক্রম সম্পূর্ণ স্থগিত। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবিতে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। কয়েকদিনে চলমান কর্মসূচিতে ব্যাহত হচ্ছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। আজ বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। পরে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসে একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় ভিসির অপসারণ ও হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। গত 11 মে সোমবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কাজী রফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে অবস্থান কর্মসূচি পালনের সময় তাদের উপর হামলা করে বহিরাগত দুর্বৃত্তরা। এতে অন্তত 20 জন শিক্ষক, কর্মকর্তা কর্মচারী আহত হন। এরপর থেকে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। সিরাজগঞ্জে শিক্ষার্থীর পায়ে গুলি করায় এবং অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে শিক্ষক ডক্টর রায়হান শরীফকে অস্ত্র আইনে 2টি ধারায় 21 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইকবাল হোসেন আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক। মামলা সূত্রে জানা যায়, 2024 সালের 4 মার্চ মেডিকেল কলেজে ক্লাস চলার সময় ডাক্তার রায়হান শরীফ তুচ্ছ ঘটনায় শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি করে গুরুতর আহত করে। এই ঘটনায় দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে রায়হান শরীফকে আটক করে এবং তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 81 রাউন্ড গুলি, 4টি ম্যাগাজিন ও 2টি অত্যাধুনিক ছোরা উদ্ধার করে। পরে এই ঘটনায় সদর থানার উপপরিদর্শক ওয়াদুদ আলীর বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। ঈদ উল আজহা উপলক্ষে প্রথমবারের মতো দ্রব্যমূল্য হ্রাস করে ফেস্টিভ্যাল সেল চালু করে দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও ব্যবসায়ীরা। উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ, এই স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি শুরু করেন তারা। নগরীর সার্কিট হাউসের আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে এই ঘোষণা দেন জেলা প্রশাসক। ফেস্টিভ্যাল সেলের আওতায় কম মূল্যে মশলা সহ নানা পণ্য বিক্রি করা হবে। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে উৎসবে দ্রব্যমূল্যের দাম কমানো হয় যাতে ধনী গরিব সবাই আনন্দ উদযাপন করতে পারে। কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন। কোন উৎসব আসলেই সব পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। এতে বাড়তি খরচে চাপের মুখে পড়ে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা। জেলা প্রশাসক বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলেও সতর্ক করেন তিনি।
আইনের ক্ষেত্রে যতটুকু কঠোরতা অবলম্বন করতে হয় সেটি আমরা করব, কারণ আমরা সবাই যেহেতু চাই যে উৎসব সবার জন্য হোক, আমরা এটা নিশ্চিত করব যে সবাই আনন্দে এই উৎসব পালন করবে। দেশের বার্জার, ডিলার ও পেইন্টারদের জন্য যৌথ উদ্যোগে মাস্টারকার্ডের ডেবিট ও প্রিপেইড কার্ড চালু করেছে ডাচ বাংলা ব্যাংক ও বার্জার পেইন্টস। ডাচ বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্যোগের লক্ষ্য হলো ডিলার ও পেইন্টারদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি সহ ডিজিটাল পেমেন্টের সুবিধা নিশ্চিত করা ও আর্থিক ব্যবস্থার আওতায় আরও অন্তর্ভুক্ত করা। এই ব্র্যান্ডেড কার্ড প্রোগ্রামটি কার্ড হোল্ডারদের দীর্ঘমেয়াদী শক্তিশালী আর্থিক প্রোফাইল গড়ে তুলতে সহায়তা করবে, যেখানে তারা ঋণ সহ বিভিন্ন আনুষ্ঠানিক ব্যাংকিং সেবা পাবে। ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এহতেশামুল এইচ খান, মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, পরিচালক জাকিয়া সুলতানা ও বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী সহ 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এভিয়েশন প্রশিক্ষণ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করায় এবং দক্ষ ও যোগ্য এভিয়েশন প্রশিক্ষক তৈরি করার লক্ষ্যকে সামনে রেখে সিভিল এভিয়েশন একাডেমির উদ্যোগে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন প্রণীত ট্রেনিং ইনস্ট্রাক্টর কোর্স TICর সনদ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিবেচকের প্রশিক্ষণ কার্যক্রমে নিয়োজিত 24 জন কর্মকর্তা সফলভাবে ট্রেনিং ইনস্ট্রাক্টর কোর্স সম্পন্ন করেন। এই অর্জন তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষক হিসেবে গড়ে ওঠার পথে গুরুত্বপূর্ণ মাইলফলক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিবেচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুস্তাক মাহমুদ। তিনি বিবেচকের বিভিন্ন বৃহৎ প্রকল্প বাস্তবায়নের জন্য দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন এভিয়েশন পেশাজীবীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। দেশের বাইরের প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হল প্রবাসীদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান বাংলাদেশ ডে প্যারেড। স্থানীয় সময় রোববার কুইন্সের 69 স্ট্রিট থেকে শুরু হয় এর বর্ণিল শোভাযাত্রা। এরপর ঢোল তবলার তালে মুখরিত রাজপথ মাতিয়ে মিছিলটি 37 অ্যাভিনিউ হয়ে এগিয়ে যায় 87 স্ট্রিটের দিকে। র্যালির মূল আকর্ষণ ছিল দেশীয় সংস্কৃতির চিরচেনা নানা অনুষঙ্গ আর মোটিফে সাজানো চোখ ধাঁধানো সব সুসজ্জিত গাড়ি। মার্কিন মুলুকে ব্যস্ততম নগরী নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস যেন রূপ নিয়েছিল লাল সবুজের এক টুকরো খণ্ডে। প্রবাসে বাঙালি সংস্কৃতির সুমহান ঐতিহ্য ও মেধা তুলে ধরতেই আয়োজন করা হয় এবারের বাংলাদেশ ডে প্যারেড। আমরা সবাই এই লাল সবুজ পতাকা আমাদের আত্মার সাথে আবার নতুন করে আত্মস্থ হই। এই বন্ধনকে ধরে রাখার জন্য বছরে একবার আমরা জড়ো হই এখানে। আমাদের নতুন প্রজন্মদের জন্য এই ডেটা অনেক ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসায় রাজ্যের কংগ্রেস, তৃণমূল, CPIM যতটা না অস্বস্তিতে পড়েছে তার চেয়ে বেশি অস্বস্তিতে আছে বাংলাদেশের জামায়াত ইসলামী। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ভবানীপুরে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় তিনি বলেন, ভারতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে, এবার তাদের উৎখাত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত সুরক্ষিত করার বিষয়ে বেশ কিছু বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দেশকে সুরক্ষিত রাখাই বিজেপির মূল লক্ষ্য। পশ্চিমবঙ্গে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে তার সবই পূরণ করা হবে বলেও জানান তিনি। শুভেন্দু জানান, ইমাম, মুয়াজ্জিম ও পুরোহিতদের ভাতা দেয়া কোনো সরকারের কাজ নয়, তাই এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও দুর্নীতিবাজদের কারাগারে পাঠানোর হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজির জন্য একবার জোর করে অভারতীয়দের দরজা দেখিয়ে দাও, ঘুসপেটিয়া हटाओ, जाओ जहां से आया था उस रास्ता से जाओ, वापस जाओ बांग्लादेश। তৃণমূল, CPM, কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। मैं डरने वाला आदमी नहीं हूं, झुकने वाला आदमी नहीं हूं। নেতানিয়াহুর সঙ্গে 8 ঘন্টা ফোনালাপের পরই ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেন, ইরানের সময় ফুরিয়ে আসছে, দ্রুত পদক্ষেপ না নিলে তাদের
কিছুই অবশিষ্ট থাকবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপের ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। টাইমস অফ ইসরায়েলের খবরে উঠে এসেছে এ তথ্য। এ অবস্থায় যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে নজিরবিহীন জবাব দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। এমনকি ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে না নিলে ওমান সাগরে যুক্তরাষ্ট্রের কবর রচনার হুমকি দিয়েছে IRGCর সাবেক কমান্ডার। এছাড়া ইতোমধ্যে নিজেদের বীরত্বপূর্ণ প্রতিরোধের ফলে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক। এদিকে তেহরানের দেয়া 5 শর্তের বিপরীতে নতুন 5 শর্ত দিয়েছে ওয়াশিংটন, যেখানে 400 কেজি ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর, ইরানের জব্দকৃত সম্পদ ফিরিয়ে না দেওয়ার কথা উল্লেখ রয়েছে। আবারও স্থগিত হলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12-এর খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর আইনজীবী সকালে আদালতের একটি আবেদন জমা দেন। সেখানে নিরাপত্তা ও রাজনৈতিক কারণ উল্লেখ করে শুনানি বাতিলের অনুরোধ করা হয়। আবেদনে বলা হয়, এসব কারণে প্রধানমন্ত্রী আদালতে উপস্থিত থাকতে পারেননি। 2020 সালে শুরু হওয়া এই মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগ রয়েছে। 2024 সালের ডিসেম্বরে তিনি আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করলেও বারবার বাধাগ্রস্ত হচ্ছে মামলার কার্যক্রম। সমালোচকদের অভিযোগ, আঞ্চলিক উত্তেজনা ও রাজনৈতিক পরিস্থিতিকে ব্যবহার করে প্রধানমন্ত্রী বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা VD সতীশান। সোমবার সকালে তিরুঅন্তপুরমের কেন্দ্রীয় পাঠে সতীশান ছাড়াও শপথ নেন মন্ত্রিসভার 20 সদস্য। এদিন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকরের তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, এছাড়াও প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে সহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের বিধানসভায় নির্বাচনের বাম জোট LDFকে বিশাল ব্যবধানে হারিয়ে ক্ষমতায় বসে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট UDF। রাজ্যটির 140টি আসনের মধ্যে 102টিতে জয় পায় জোটটি, আর LDF এর ঝুলিতে যায় মাত্র 35টি আসন। এরপর মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কয়েকজন এগিয়ে থাকায় ভোট গণনার 10 দিন পর গেল বৃহস্পতিবার 6 বারের বিধায়ক DV সতীশনকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয় কংগ্রেস। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুয়াংশি প্রদেশে 5.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ গেছে অন্তত 2 জনের। ধসে পড়েছে 13টি ভবন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 7,000-এর বেশি বাসিন্দাকে। সোমবার স্থানীয় সময় ভোরে লিউঝু শহরের লিউনান জেলার আঘাত হানে ভূমিকম্পটি, যেখানে 40 লাখের বেশি মানুষের বসবাস। ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ, দমকল বাহিনী এবং পুলিশ কর্তৃপক্ষ। এরই মধ্যে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বেশ কিছু ভবনে ফাটল দেখা দেয় এবং কয়েকটি ভবন ধসে হতাহতের ঘটনা ঘটে। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ এবং যান চলাচল স্বাভাবিক ছিল। 2025 সালের জানুয়ারিতে চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল 126 জন। ক্ষতিগ্রস্ত হয়েছিল কয়েক হাজার ভবন। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্য বিষয়ক বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে WHO বলছে, কঙ্গোর সঙ্গে সীমানা রয়েছে এমন দেশগুলোতে ভাইরাসটি ছড়িয়ে পড়ার শঙ্কা থাকলেও এটি এখনও বিশ্ব মহামারী পর্যায়ে পৌঁছায়নি। এখন পর্যন্ত কঙ্গোতে ইবোলা আক্রান্ত হয়ে অন্তত 100 জন প্রাণ হারিয়েছে। এদিকে সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা কঙ্গোর ইতুরি প্রদেশে বিশেষায়িত চিকিৎসক দল পাঠিয়েছে দেশটির সরকার। উপসর্গ দেখা দিলেই রোগীদের চিকিৎসা কেন্দ্রে আসার পরামর্শ দিয়েছে কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী। আর এখন পর্যন্ত কঙ্গোতে মাস্ক, গ্লাভস, আইসোলেশন সরঞ্জাম সহ 5 টন জরুরি সামগ্রী পাঠিয়েছে WHO ও বিশ্ব খাদ্য কর্মসূচি। অন্যদিকে ইবোলার প্রাদুর্ভাব কমাতে উগান্ডার সীমান্তবর্তী এলাকাগুলোতে স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে।
গেল সপ্তাহে মালদ্বীপে স্কুবা ড্রাইভিং দুর্ঘটনায় নিখোঁজ 4 ইতালির ডুবুরির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিবিসি জানায়, ফিনল্যান্ড ও মালদ্বীপের যৌথ ডুবুরির দল সমুদ্রপৃষ্ঠের 60 মিটার গভীরে একটি গুহার ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করে। এর আগে উদ্ধার অভিযানে অংশ নিয়ে প্রাণ হারান এক উদ্ধারকর্মী। গেল বৃহস্পতিবার সমুদ্রের প্রায় 50 মিটার গভীরে গুহা খতিয়ে দেখার চেষ্টা করতে গিয়ে 5 ইতালির নাগরিক নিখোঁজ হন। পরে একজনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার রেস থেকে ছিটকে গেলেন কোলমান। অতিরিক্ত এজেন্ট ফি দিয়ে কোচ না আনার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। তার বদলে নতুন একজন কোচের সাথে 2-1 দিনের মধ্যেই চুক্তি করতে চান বাফুফের সভাপতি তাবিত আউয়াল। ফাইনালি সব করতে গিয়েছি, তখন একটা জায়গায় আমাদের ডিসএগ্রিমেন্ট দাঁড়ায় যায়। সেটা ছিল মাঝখানে যে একজন এজেন্ট ছিলেন, সেই এজেন্ট ফিটা দাবি করে বসলো ফ্রম বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাইড। অ্যামাউন্টটা মুখ্য বিষয় না, বিষয়টা হলো নীতি অ্যান্ড বিষয়টা হলো রুলস। এখন আমাদের প্রক্রিয়া চলছে যে আরেকজন কোচের সাথে ফাইনাল করার জন্য। সেই কোচের সাথে আমি আশাবাদী আজকে বা কালকে একটা এগ্রিমেন্ট সাইন হয়ে যাবে। যদি এগ্রিমেন্টটা সাইন হয়, তাৎক্ষণিক আপনাদেরকে আমরা জানিয়ে দিব। আমরা যেখানে আছি 100% মানে একটা পার্মানেন্ট নিউ কোচের আন্ডারে 5 তারিখে আমরা 5 তারিখ না, আমরা 24 তারিখে ক্যাম্পই শুরু করব একটা পার্মানেন্ট অ্যান্ড নতুন কোচের নেতৃত্বে। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।